প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে এখন টিভির স্বাস্থ্য বিষয়ক আয়োজন বাংলাদেশ লাং ফাউন্ডেশন এবং রেনাটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিবেদিত আরোগ্য নিকেতন নির্মল শ্বাসে। শীতকাল চলছে। শীতকাল এলেই অনেকের মধ্যে একটা অভিযোগ থাকে, তা হচ্ছে কাশি ভালো হচ্ছে না। আবার অনেক অভিযোগ করেন তার শ্বাসকষ্ট শুরু হয়েছে, এটিও ভালো হচ্ছে না। কি কারণে হচ্ছে এই সমস্যা, সে বিষয় নিয়ে আজকে আমরা কথা বলতে যাচ্ছি। আমি ডাক্তার সাদিয়া সুলতান আপনাদের সাথে আছি। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি শীতকালে কাশি ও শ্বাসকষ্টের সমস্যা, কারণ এবং প্রতিকার। এবং কথা বলতে আমাদের সাথে উপস্থিত আছেন বাংলাদেশ লাং ফাউন্ডেশনের একজন সম্মানিত সদস্য। আমাদের সাথে আছেন ডাক্তার মাহবুবুল ইসলাম, চেস্ট মেডিসিনের স্পেশালিস্ট, পপুলার ডায়াগনস্টিক লিমিটেড। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ। আমরা আজকে শীতকালে এই যে শ্বাসকষ্ট হচ্ছে, কাশি হচ্ছে, খুব কমন একটি সমস্যা, সেই সমস্যা নিয়ে কিছু কথা শুনবো, পিছনের কারণগুলো একটু একটু করে জানবো। তো প্রথমে একটু জানতে চাই, এই যে শীতকাল আসলে এই সমস্যাগুলো বেড়ে যায়, এর পিছনে কি কোনো কারণ আছে? হ্যাঁ, শীতে কাশি বেড়ে যায়। আসলে কাশি শরীরের একটা জিনিস, যে জিনিসটা থেকে আমাদের শ্বাসতন্ত্রটা দিয়ে এটা একটা এক্সটার্নাল এনভায়রনমেন্টের একটা রিয়াকশন, এবং এই কফটা না হলে আমাদের এই যে বাইরের ধুলাবালু এবং যা কিছু আমরা শ্বাস নিঃশ্বাস প্রতিনিয়ত নিচ্ছি, এটা থেকে আমরা পরিত্রাণ পেতাম না। কিন্তু প্রশ্ন হলো যে শীতকালে এটার বেড়ে যাচ্ছে এবং এর প্রতিকার কি। শীতকালে বেড়ে যাওয়ার কারণ হলো, আপনি জানেন যে আবহাওয়া শুষ্ক হয়ে যায় এবং পরিবেশে প্রচুর পরিমাণ ধুলাবালু থাকে। শুধু ধুলাবালুই না, তার সাথে কুয়াশা থাকে। কুয়াশাতে শুধু কুয়াশাই না, কুয়াশার সাথে কিন্তু ভাইরাস ঘুরে বেড়াচ্ছে, ব্যাকটেরিয়া ঘুরে বেড়াচ্ছে। তো এই সবগুলো সাধারণত আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের সাথে আমাদের শ্বাসনালীতে ঢুকে যায়। এখন আমাদের দেশের প্রেক্ষাপটে বায়ু দূষণ যে দেশে বেশি, এবং আমাদের দেশের প্রেক্ষাপটে বিশেষ করে ঢাকা শহরে এর প্রকোপ অনেক বেশি, যার কারণে এই আমাদের শ্বাসনালীর ভিতরে একটা ইনফ্ল্যামেশন হয়, ইরিটেশন হয়, এবং তার ফলেই তার পরিস্থিতি কাশি হয়। এই কাশি হওয়ার কারণেই, এই কাশি অনেক সময় যার অল্প হয় তাতে সেরে যেতে পারে, আবার অনেক সময় অনেক দিন থাকে এবং কাশির সাথে সাথে শ্বাসকষ্ট শুরু হতে পারে। জি, ধন্যবাদ স্যার। এই যে কাশি হচ্ছে, আপনি বলছেন যে বিভিন্ন ধরনের ভাইরাস, ব্যাকটেরিয়া এই সময় বেশি আক্রমণ করে। আমরা ওইগুলো দেখি যে অনেকেরই একটু একটু জ্বর হচ্ছে, তার সাথে কাশি হচ্ছে, গলা ব্যথা ইত্যাদি হচ্ছে। সব ধরনের এই যে সমস্যাগুলো হয়, এগুলো মানে কি এই ভাইরাস বা ব্যাকটেরিয়ার সংক্রমণ, নাকি এখানে অন্য কোনো ঘটনা হতেও পারে? আর কি কি রোগ হতে পারে? একটা হতে পারে ভাইরাস ব্যাকটেরিয়া পরে। আগে হলো যে এয়ার পলিউশনের জন্য যে যে জিনিসগুলো বাতাসে ঘুরে বেড়ায়, সেগুলো তো আমাদের শ্বাসতন্ত্রের জন্য আসলে অত ফ্রেন্ডলি না। যার কারণে হয় কি, এটার অতি সংবেদনশীলতার কারণে শ্বাসকষ্টের ভিতরে ঢুকে ইরিটেশন হয়। প্রথমে ইরিটেশন হওয়ার পরে ইনফ্ল্যামেশন হয়, প্রদাহ হয়, এবং প্রদাহর কারণেই কাশি হয়। কিন্তু যে ব্যক্তির বা যে নারীর বা যে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে, সে অমনি সেরে যায়। আচ্ছা। কিন্তু আবার কিছু কিছু কাশি আছে, তারা ক্রনিক ইরিটেন্টের এক্সপোজারে হওয়ার কারণে আর সারছে না, না সারার কারণেই কাশিটা পারসিস্ট করে। জি, ধন্যবাদ স্যার। এই যে ফ্লুর কথা আমরা শুনি, ফ্লু বলতে কি বোঝায় এবং তার সাথে কাশির কি সম্পর্ক? ফ্লু একটা ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। এই ভাইরাসটা আপনার বাতাসে ঘুরে বেড়ায়। তো এখন এই ভাইরাসটা যখন আমাদের শ্বাসনালীর মধ্যে ঢোকে, আমরা যে এয়ারওয়ে, যে চিকন নালী, তারপরে আপার এয়ারওয়ে, লোয়ার এয়ারওয়েতে ঢোকার পরে, বিশেষ করে আপার এয়ারওয়েতে ঢোকার পরে প্রদাহ সৃষ্টি করে। এই ইনফ্লুয়েঞ্জা ভাইরাসটা শীতের আগে এবং বর্ষা মৌসুমের আগেই ঘুরে বেড়ায়, বাতাস বেশি বেশি থাকে। তো যেহেতু বেশি বেশি থাকে, তখন আমরা যদি আমাদের শরীরের মধ্যে যখন ঢুকে, তখন ইনফ্ল্যামেশন তৈরি করে ইনফ্লুয়েঞ্জা হয়, তখন কাশি হয়। প্রথমে একটু জ্বর হয়, গলা ব্যথা হয়, কোনো সময় গ্ল্যান্ডও ফুলে যেতে পারে, তার সাথে কাশি হয়। এবং এই কাশিটা সাধারণত শুষ্ক কাশি হয়, প্রথম দিকে শুষ্ক থাকে, পরে এইটা কমপ্লিকেশন হয়ে আবার ভেজা কাশিও হতে পারে, কফ নিঃসরণও হতে পারে। জি, ধন্যবাদ। তো এই যে কাশি হচ্ছে, কাশিটাই একমাত্র সমস্যা থাকে না, অনেকে দেখা যায় তার সাথে বুক চেপে আসছে, শ্বাসকষ্ট শুরু হচ্ছে, এবং চিকিৎসকের কাছে কখনো কখনো যেতেও হচ্ছে, কারণ এমনি ভালো হচ্ছে না। সেগুলো কেন হচ্ছে, কি কারণ? হ্যাঁ, এটা প্রথম শুরু হয়, আমি তো প্রথমেই বলেছি যে যার শুরু হয়, অনেক সময় যদি সে প্রতিরোধ ব্যবস্থা না নেয় বা ওইভাবে মেনে না চলে, বা বডি ইমিউনিটি যদি না থাকে, তখন হয় কি, এটা সাধারণত আস্তে আস্তে এটা ক্রনিক ইনফ্ল্যামেশন হয়ে যায়। আপনি জানেন যে কাশি কিন্তু অনেক রকম কাশি আছে। যেমন একটা কাশি হলো যে হয়
হওয়ার পরে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসই বলেন, যে কোনো ভাইরাসই বলেন, ঢুকে যায়, ঢোকার পর ইনফ্লামেশন হয়, তারপর কাশি আস্তে আস্তে সেরে যায়। এগুলো একটা অ্যাকিউট কাফ যেটাকে বলে, 7 দিন 10 দিন বা 2 সপ্তাহ বা 3 সপ্তাহের মধ্যে সেরে যায়, অ্যাকিউট কাফ। আর একটা হলো সাব অ্যাকিউট কাফ, 2-3 সপ্তাহ পরে কিছু কিছু থাকতেছে, কখনো কখনো কাশি আসতেছে, এবং এটা 8 সপ্তাহ মতো থাকতে পারে, আমার তারপর আস্তে আস্তে ভালো হয়ে যাচ্ছে। এই ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের জন্যই বলেন, অন্য ভাইরাসের জন্য বলেন, সেগুলোর জন্য হতে পারে। এছাড়া আর একটা আছে 8 সপ্তাহের অধিক যদি থাকে, সেটা বলে ক্রনিক কাফ। এই ক্রনিক কাফ, তাহলে একিউট, সাব একিউট, ক্রনিক 3 ধরনের কাশি আছে। এছাড়াও একটা, এই কাশিগুলো সাধারণত যখন ক্রনিক হয়ে যায় তখন আমাদের চিকিৎসার প্রয়োজন হয়। একিউট কাশি সাধারণত এমনি সাধারণত একটু গরম পানি খাওয়া, একটু বাসায় মেজান নেওয়া, শীত থেকে প্রোটেকশন খাওয়া, বাইরে গেলে একটু সতর্কতার সাথে যাইলে ভালো হয়ে যায়। কিন্তু ক্রনিক কাফ যেগুলো, সেগুলো কিন্তু আমাদের ডাক্তারের পরামর্শ নিয়ে বা চিকিৎসা নিয়ে ভালো করতে হবে। আরেকটা কাফ আছে যে কাশিটার কোনোই কারণ খুঁজে পাওয়া যায়, কাশি চলছেই 2 সপ্তাহ থেকে শুরু হয়েছে, 3 সপ্তাহ শুরু হয়েছে, কিন্তু চলতেছে 2 মাস, 3 মাস, 4 মাস, 6 মাস। এটাকে পারসিস্টেন্ট কাফ বলে। তো এভাবে কাশিগুলোর দেখে হিস্ট্রি শুনে আস্তে আস্তে কাশিটার ব্যবস্থা করতে হবে। জি, বিভিন্ন ধরনের ইনফেকশন বা সংক্রমণের কথা যেমন শুনলাম, পাশাপাশি আমাদের যারা হাঁপানি রোগী আছে তাদেরও দেখা যায় এই সময় কাশিটা একটু বেড়ে যায়, এটি কেন হচ্ছে? হ্যাঁ, হাঁপানির জন্য যাদের হয় এই কাশিটা বেড়ে যাওয়ার কারণ হলো, যে কোনো ভাইরাস বা ইরিটেন্ট যদি ঢোকে, শুষ্ক আবহাওয়ায় যদি ঢোকে বা কুয়াশা ঢোকে, এর মধ্যে অনেক কিছু থাকে, মানে সেইগুলোর কারণে প্রি এক্সিস্টিং লাং ডিজিজ যাতে আছে, ওদের তো এয়ারওয়েতে ইনফ্লামেশন আছে, শ্বাসনালী একটা টিউব, অনেকগুলো টিউব, তো ওই টিউবের ইনফ্লামেশনের কারণে যখন ভাইরাস তখন তো আরও মোর ইনফ্লামেশন হয়, তখন হয় কি ভিতরে ফুলে যায়, মিউকাস সিক্রেশন বেশি হয়, শ্বাসনালীটা বন্ধ হয়ে যায়, যার কারণে শ্বাসকষ্টটা বেড়ে যায়। এটা হলো কারণ। তো হাঁপানির কথাতেই আসি, শীত আসলে হাঁপানি রোগীরা একটু অতিরিক্ত সতর্ক হয়ে যায়, কারণ এই সময় দেখা যায় অনেকেরই শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছে বা অনেকের কাশি একদমই ভালো হচ্ছে না, এরকম একটি অবস্থা। তো এই সময় তারা কখন বাসায় চিকিৎসা নেবে, কখন তারা চিকিৎসকের কাছে যাবে? হাঁপানি রোগীর যদি এই সময় কাশি বেড়ে যায়, তাহলে প্রথমেই আসলেই একটা প্রিপারেশন থাকা উচিত, একটা প্ল্যানিং থাকা উচিত। যারা আমরা ডাক্তার, আমাদের কাছে যারা আসে এইসব হাঁপানি রোগী, আমরা শীতের আগে একটা প্ল্যানিং দিয়ে দিই। কি প্ল্যানিং দিয়ে দিই? যে আমরা প্রথমেই বলি যে আপনার শীত আসতেছে, শীতের আগে আপনি পর্যাপ্ত পরিমাণ শীতের প্রোটেকশন নেবেন, 1 নম্বর। 2 নম্বর হলো, আপনি যখন বাইরে ধুলাবালু, শুষ্ক আবহাওয়া, এবং সকালে একরকম আবহাওয়া, দুপুরে একরকম, বা রাতে একরকম, বা ফগি ওয়েদার, সেই ক্ষেত্রে আপনি আপনার মাস্কটা ইউজ করবেন, এবং তাহলে হবে দুটো জিনিস দিয়ে মোটামুটি আপনি কিছুটা প্রোটেকশন নিতে পারবেন। একটু কুসুম গরম পানি খাবেন, একটু সবসময় গরম পানি গোসল করবেন, এগুলো হলো প্রাথমিক। কিন্তু তারপর যারা এগুলো করে না, তারা হয় কি, এই অ্যাজমার পেশেন্টগুলো যখন সাবসিকুয়েন্টলি ভাইরাল ইনফ্লামেশন হয়, ইনফেকশন হয়, তখন হয় কি এক্সারবেট করে অতিরিক্ত শ্বাসকষ্ট হয়, এবং তখন কি হয়, তার কাশি অনেক বেশি হয়, শ্বাসকষ্ট বেশি হয়, বুকে ব্যথা হয়, জ্বর থাকতে পারে। এবং এই কাশিটা, শ্বাসকষ্টের রোগীদের কাশি সাধারণত শুকনো কাশি হয়, কিন্তু যখন কনকমিটেন্ট কাশিটা ছাড়ছে না অনেক দিন পর্যন্ত, এবং যখন এই শুকনো কাশিটা ভেজা কাশি হয়, মানে কবের মিউকাস সিক্রেশন হয়, তখন খেয়াল রাখতে হবে যে এই জ্বর, বুকে ব্যথা, শ্বাসকষ্ট এবং এই কফ যেটা বের হচ্ছে, সেটা যদি হলুদ কালার হয় বা গ্রিনিশ কালার হয় অথবা ব্লাড স্ট্যান্ড, তখনই ডাক্তারের শরণাপন্ন হতে হবে। জি, তো এই সমস্যাগুলো সাধারণত কি এই হাঁপানি থেকেই হতে পারে, নাকি এখানে অন্য কোনো বড় ধরনের রোগ লুকিয়ে থাকে? হ্যাঁ, হাঁপানি ছাড়া অন্য কোনো বড় রোগ থাকতে পারে। যদি মনে করেন যে কোনো কাশি প্রথমে হওয়ার পর যদি 2 সপ্তাহ থেকে 8 সপ্তাহের মধ্যে না সারে, তখন চিন্তা করতে হবে অন্য কোনো রোগ আছে কিনা। ডাক্তার শরণাপন্ন হলে ডাক্তার যারা বক্ষব্যাধি বিশেষজ্ঞ আছেন, ওনারা সেভাবে চিকিৎসা করবেন। সাধারণত আর কোনো একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন বা টিবি আছে কিনা, তা আমাদের দেশে তো টিবির প্রকোপটা খুব বেশি, সেগুলো আছে কিনা, বাচ্চাদের ক্ষেত্রে হুপিং কাপ আছে কিনা, বা অন্য কোনো রোগ আছে কিনা, অন্য কোনো ভাইরাল ইনফেকশন আছে কিনা, সেগুলো দেখতে হবে। সেইগুলো খুঁজতে পারলে আমরা পেয়ে যাব কী কারণে। জি, আমরা নিউমোনিয়ার কথা শুনি, এবং বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে খুব বেশি শোনা যায়। নিউমোনিয়া আসলে কি ধরনের রোগ? নিউমোনিয়া হলো আমাদের লাংসের যে অ্যালভোলাই থাকে, অ্যালভোলার একটা ইনফ্লামেশন, এবং প্রথমে সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয় সেটা হলো ব্রঙ্কিওলাইটিস
হয়, পরে কনকমিটেন্ট ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়। নিউমোনিয়া হয়ে লাংয়ের একটা অংশ আপনার ইনফ্লামেশন হয়ে ওটা ফুলে যায়, শক্ত হয়ে যায়, পরে এমনও হতে পারে যে ওখানে ভিতরে আপনার নেক্রোসিস হয়ে অ্যাবসেস হয়ে যেতে পারে। তো বাচ্চাদের ক্ষেত্রে এটা খুবই কমন। আরেকটা জিনিস আছে, বাচ্চাদের একটা ডিজিজ আছে আমরা হামেশা পাই, সেটা হলো সিস্টিক ফাইব্রোসিস। সিস্টিক ফাইব্রোসিস একটা ডিজিজ আছে, জেনেটিক ডিজিজ। ওইটা হলেও এরকম, কারণ এই ভাইরাল ইনফেকশন হলে শীতের সময় আরও বেশি বেড়ে যায়। নিউমোনিয়া যেমন বাচ্চাদের ক্ষেত্রে শুনলাম, নিউমোনিয়া কি বড়দের ক্ষেত্রেও হয়? হ্যাঁ, নিউমোনিয়া বড়দের ক্ষেত্রেও হবে। নিউমোনিয়া বাচ্চাদের যেভাবে হয় বড়দের হবে। এবং সাধারণত নিউমোনিয়া সাধারণত যাদের প্রি এক্সিস্টিং লাং ডিজিজ থাকে, যাদের ধরেন অ্যাজমা, সিওপিডি অথবা ডায়াবেটিস মেলিটাস, অথবা যদি আপনার আগের কোনো রোগ থাকে, সেই রোগগুলোর কারণে নিউমোনিয়া হতে পারে। এবং যারা অধিক বয়স, যারা 60 ঊর্ধ্ব, ওদের নিউমোনিয়া হতে পারে। তো নিউমোনিয়া হওয়ার কোনো বয়স নেই, আসলে যে কোনো সময় যে কোনো মানুষেরই মানে হতে পারে। তো নিউমোনিয়া আর সাধারণ যে শ্বাসকষ্ট, এটার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? নিশ্চয়ই পার্থক্য আছে। যেমন আপনি ভালো প্রশ্ন করেছেন। নিউমোনিয়া হলো যখন হয়, তখন হয় কি আপনার একটা প্রথম একটা জ্বর আসে, কাশি থাকে, জ্বর আসে, জ্বর হাই ফিভার হয় সাধারণত। এবং এই কাশিটা হয় প্রথম দিকে শুকনা কাশি, তারপর আস্তে আস্তে পুরুলেন্ট স্পটাম হতে পারে। পুরুলেন্ট যেগুলো খুব পাকা পাকা শ্লেষ্মা বেরোতে পারে। এবং এরপরে আপনার এটা একদম শেষের দিকে যে আনট্রিটেড থাকে, তাহলে লাং অ্যাবসেস পর্যন্ত হয়ে যেতে পারে। এই হলো নিউমোনিয়ার লক্ষণ। এবং তখন চেস্ট পেন হয়, শ্বাসকষ্ট হয়। তাহলে শ্বাসকষ্টের রোগীর নিউমোনিয়া হতে পারে, শ্বাসকষ্ট ছাড়াও নিউমোনিয়া হতে পারে, যে কোনো রোগীর নিউমোনিয়া হতে পারে। নিউমোনিয়া হতে পারে। আবার অনেক সময় শোনা যায় এরকম যে নিউমোনিয়া হয়েছে, সাথে ফুসফুসে পর্দার মধ্যে পানি চলে এসেছে, এই ব্যাপারটি কি? হ্যাঁ, এটা হলো যে আসলে নিউমোনিয়ার সাথে সাথে পর্দাও ইনফ্লামেশন হয়। ইনফ্লামেশন হলে পর্দার ভিতরে পানি জমতে পারে। আমাদের জানেন দুইটা পর্দা থাকে, একটা আমাদের যে বক্ষপিঞ্জ তার সাথে লাগানো থাকে, একটা ফুসফুসের সাথে লাগানো থাকে। এই দুইটার মাঝখানে নিউমোনিয়া হয়ে একটা রিয়াকশন হয়, রিয়াকশনে প্লুরাল লিফেশন বলে। নিউমোনিয়ার জন্য প্লুরাল লিফেশন হতে পারে। তো সেই ক্ষেত্রে কি করতে হবে বা কিভাবে ধরা পড়বে? সেই ক্ষেত্রে আপনাকে হিস্ট্রিটা খুব ইম্পর্টেন্ট এখানে, যে কিভাবে হলো, জ্বর কদিন হলো। এবং হিস্ট্রি নেওয়ার পরে আমরা যারা বক্ষব্যাধি বিশেষজ্ঞ আছি, আমরা এগুলোকে মেটিকুলাস এক্সামিনেশন করি। তখন আমরা এক্সামিনেশন করে দেখতে পাই যে আসলে এই যে কাশির সাথে তার ওই যেই সাইডে পানি জমেছে, সেটার সাথে আমরা দেখতে পাই তার যে নিঃশ্বাস নেওয়ার যে শব্দটা, ব্রেথ সাউন্ড যেটা, ওইটা অ্যাবসেন্ট থাকে অনেক সময়, অথবা ডিমিনিশড হয়ে যায়। তো এই হলো একটা। এরপরে আমরা এগুলো পড়ার পরে আমরা কারণ খুঁজতে থাকি, যে এটা অনেক কারণেই হতে পারে প্লুরাল লিফেশন। কিন্তু যেটা নিউমোনিয়ার কারণে হয়, প্রাইমারি যে ব্যাকটেরিয়াল নিউমোনিয়া যে কারণে যেটা হয়, সেইটার জন্য আমরা রক্ত পরীক্ষা করতে পারি, এবং আমরা একটা এক্সরে চেস্ট করে দেখতে পারি। এবং আমরা শেষ পর্যন্ত কনফার্ম করার জন্য বেড সাইডে চেম্বারেও আমরা একটা নিডল ঢুকিয়ে ওইখান থেকে পানি এনে পরীক্ষা করে রোগ নির্ণয় করতে পারি। আচ্ছা, তার মানে অনেকভাবেই দেখা যায় এবং সব কিছু মিলিয়ে চিকিৎসা করতে হবে। আমরা নিউমোনিয়ার কথা শুনলাম, আমরা বিভিন্ন ধরনের অন্যান্য সংক্রমণের কথা শুনলাম। তো আবার একটু চলে আসি শ্বাসকষ্ট নিয়ে। এই শ্বাসকষ্টের কথা যখন আমরা বলি, শ্বাসকষ্টের রোগী আমাদের দেশে ইদানিং খুব বেশি বেড়ে যাচ্ছে, এবং বিভিন্ন ধরনের নতুন নতুন নাম শোনা যাচ্ছে যে এই রোগের কারণে শ্বাসকষ্ট হচ্ছে। সেই রোগগুলোর কথা একটু আগে শুনি নেই। একটা শ্বাসকষ্ট আছে যেটা হলো আপনার অ্যালার্জিক অরিজিন, যেটা এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস একটা 1 নম্বর কারণ হতে পারে। সেই শ্বাসকষ্টটা সাধারণত ছোটোবেলার থেকেই শুরু হয়, এবং একটু 19 থেকে 20 হলেই শুরু হয়ে যায়। ওই এনভায়রনমেন্ট যদি তাপমাত্রার পরিবর্তন হয়, যদি কোনো ভাইরাল ইনফেকশন হয়, সেই ক্ষেত্রে হতে পারে শ্বাসকষ্ট। এই একটা শ্বাসকষ্ট কারণ হতে পারে। আর একটা হতে পারে যে না, শ্বাসকষ্টটা তার ছোটোবেলা ছিল না, কিন্তু 40-এর পরে শ্বাসকষ্ট হয়েছে, অথবা 30-এর পর শ্বাসকষ্টটা হয়েছে, সে একটা শ্বাসকষ্ট আছে। সেটাকে প্রথমটাকে বলা হয় অ্যাজমা, আর এরপর 40-এর দুটো সিওপিডি বলে। তো এই ক্রনিক অবস্থাটুকু লাং ডিজিজ, এটা কিন্তু দুটো ডিফারেন্ট জিনিস। তো এটা দুটোই অ্যাজমা, সিওপিডি শ্বাসকষ্টের একটা কারণ। এছাড়া যারা স্মোকার, সিগারেট খায়, তাদের ক্রনিক ব্রঙ্কাইটিস থাকতে পারে। যারা ছোটোবেলা থেকে যাদের ব্রঙ্কিয়েক্টিসিস থাকে, তাদের শ্বাসকষ্ট হতে পারে। যারা আপনার যে কোনো ইনফেকশনের কারণেও শ্বাসকষ্ট হতে পারে, হঠাৎ করে কাশতে কাশতে শ্বাসকষ্ট হতে পারে। এছাড়া আরেকটা আছে ফুসফুস বহির্ভূত শ্বাসকষ্ট, সেটা হলো যে তার একটা প্রি এক্সিস্টিং হার্ট হাইপারটেনশন বা ব্লাড প্রেশার আছে, তার সঙ্গে হার্ট ফেলিওর ডেভেলপ করলো, তখন তার শ্বাসকষ্ট হতে পারে। তো এই যে শ্বাসকষ্ট হওয়ার পিছনে আপনি বিভিন্ন ধরনের কারণগুলো বলেছেন, এই কারণগুলো সবার ক্ষেত্রে শ্বাসকষ্ট কি একই রকম?
নাকি এক একজনের ক্ষেত্রে এক এক রকম? ওই যে অনেকে আছে এরকম যে হাঁটতে গেলে শ্বাসকষ্ট অনুভব করেন, অনেকে আছে শুয়ে থাকলেও শ্বাসকষ্ট অনুভব করেন। হ্যাঁ, যারা হাঁটতে গেলে শ্বাসকষ্ট অনুভব করেন তাহলে মনে করতে হবে যে তারা একটু বৃদ্ধ অথবা বেশি বয়সের, এবং ওনাদের সিগারেট খাওয়ার একটা হিস্ট্রি পাওয়া যেতে পারে, অথবা বায়োমাস গ্যাসের একটা এক্সপোজার হিস্ট্রি পাওয়া যেতে পারে, এবং এরা হলো সিওপিডির পেশেন্ট যারা। আর যারা ওরা কিন্তু আবার রেস্ট করলে, যখন শুয়ে থাকলে আবার কিন্তু ওদের শ্বাসকষ্ট থাকে না। কিন্তু যারা অ্যাজমা এবং পেশেন্ট, ওদের কিন্তু আপনার দেখা যাবে যে শ্বাসকষ্টটা সবসময় হঠাৎ করে ভালো আবার হচ্ছে, এমনকি দেখা যাচ্ছে রাতে শ্বাসকষ্টটা বেড়ে যাচ্ছে। কেন বেড়ে যাচ্ছে সেটার কারণ হলো, রাতে শ্বাসকষ্টটা বাড়া যাওয়ার কারণ হলো যে আমরা শ্বাসনালীর থেকে আমাদের যে রিটেনগুলো ঢুকে, অ্যালার্জিগুলো ঢুকে বলেন, সেগুলো ঢোকার পরে আমাদের নাকের মধ্যে ইনফ্লামেশন হয়, সাইনাসগুলো ইনফ্লামেশন হয়, এবং এইগুলো সিক্রেশনগুলো শোয়ার পরে ওখানে আমাদের শ্বাসনালীতে জমে যায়, মানে শ্বাসনালীটা চিকন হয়ে যায়, তখন শ্বাসকষ্ট শুরু হয়। এই একটা কারণ। আর একটা কারণ হলো যে আপনার যাদের বেশি অ্যাসিডিটি আছে, যারা আমার দেশের অভ্যাসটা কি, আমরা খাবার পরপরই বিছানায় শুতে যাই, তখন আর কি আমাদের পেটের যে অ্যাসিডিটিগুলো খাবার করে রিফ্লাক্স করে, গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিসঅর্ডার থাকতে পারে। তো সেই কারণেও কিন্তু শ্বাসকষ্ট, আবার উপর দিকে অ্যাসিডগুলো উঠে শ্বাসকষ্ট হতে পারে বেশি। এই সবগুলো শোয়া থাকার কারণে সাধারণত শোয়ার পরে শ্বাসকষ্ট হয়। এগুলোকে নকটার্নাল ব্রেথলেসনেসও বলে সাধারণত। আচ্ছা, আমরা এই নিয়ে আরো কথা শুনবো, এখন একটি বিরতির সময় হয়েছে। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আরোগ্য নিকেতন নির্মল শ্বাসে। বাংলাদেশ লাং ফাউন্ডেশন এবং রেনাটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিবেদিত এই অনুষ্ঠানে আজকে আমরা কথা বলছি শীতকালে কাশি এবং শ্বাসকষ্ট নিয়ে। বিরতির আগে আমরা শুনছিলাম যে শ্বাসকষ্টের বিভিন্ন ধরনের কারণগুলো, এর মধ্যে খুব একটি সাধারণ সমস্যা যেমন হাঁপানি, তার পাশাপাশি আমরা অনেক রোগী পাচ্ছি যাদেরকে বলা হয় যে তাদের সিওপিডি রোগ হয়েছে। এই সিওপিডি রোগ সম্পর্কে একটু জানতে চাই যে কেন হচ্ছে এই রোগটি। সিওপিডি একটা রোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। এইটা বেশ কমন আমাদের বাংলাদেশে এবং সারা পৃথিবীতেই কমন, এবং ইট ইজ ওয়ান অফ দি থার্ড লিডিং কজ অফ দি ডেথ অল ওভার দি ওয়ার্ল্ড। আচ্ছা, তো এখন কেন সেটা, যে আমরা সারা বিশ্বায়নের কারণে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কারণে, এই যে সেই সব কারণে বায়ু দূষণ খুব বাড়ছে আমাদের, সব বিশেষ করে আমাদের সাউথ ইস্ট এশিয়ান রিজিয়নে খুব বেশি। যার কারণে হয় কি, এই সব এলাকায় যে মানুষগুলো খেটে খাওয়া সাধারণ মানুষগুলো, এগুলো কিন্তু লো সোশিও ইকোনমিক কন্ডিশনে থাকার কারণে ওরা কিন্তু স্মোকিংয়ের রেট খুব বেশি। উন্নত বিশ্বে স্মোকিংয়ের রেট কমে গেলেও আমাদের দেশে স্মোকিংয়ের রেট বেশি। তো স্মোকিং ইজ ওয়ান অফ দি ফ্যাক্টর অফ ক্রনিক ইনফ্লামেটরি লাং ডিজিজ, এবং এখানে সিওপিডির হার খুব বেশি। এছাড়া পলিউশনের কারণে হচ্ছে। 3 নম্বর হলো আমাদের মা বোনেরা এখনও আমাদের রুরাল এলাকায় আমাদের কে বলে এখনও বায়োমাস ফুয়েলের শিকার, মানে এবং ওই যে ভিতরে যে আমরা কাঠে চুলা রান্না করি অথবা খড়কুটাতে রান্না করি, কনস্ট্যান্টলি 20 বছর 30 বছর 40 বছর পর্যন্ত ওই ফিউমসগুলো ঢুকছে নাকের ভিতর দিয়ে, ঢুকে সিওপিডি হচ্ছে। এগুলো হলো মেইন কারণ, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। সেটা আমাদের এনভায়রনমেন্টাল একটা হলো, আমাদের দেশে এখনও কিন্তু ব্রিক ক্লিনস আছে, ইটের বাটা থেকে যে ধোঁয়াগুলো বেরোয়, এগুলো আমরা কেন কন্ট্রোল করতে পারি নাই, বায়োজন কন্ট্রোল করতে পারি নাই। তো সেই জন্য অ্যালার্মিং কিছু কন্ডিশনের কারণে আপনার সিওপিডি রোগটা বেশি হয়। এছাড়া একটা সিওপিডি আছে যেটা জন্মগত, একটা এনজাইম ডেফিসিয়েন্সির জন্য হয়, সেটা হলো ছোটোবেলায় থেকে শুরু হয়, সেটাকে বলা হয় আলফা 1 অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সির কারণে হতে পারে। এগুলো হলো মূল কারণ আসলে। জি, আপনি যেমন বলেছেন সিওপিডির কথা, পাশাপাশি ইদানিং একটি রোগের নাম আমরা খুব শুনি, তা হচ্ছে ফুসফুস শুকিয়ে যাওয়া রোগ বা ফাইব্রোসিস, এই ধরনের কথা। তো এই রোগটি কেন হয়? এটা আসলে ফুসফুস শুকিয়ে যাওয়ার অনেক কারণ আছে। একটা হলো আসলে প্রথম বড় কারণ হলো আমরা জানি না, ইডিওপ্যাথিক না কারণ জানা। এছাড়া সাধারণত ফুসফুস শুকিয়ে যাওয়ার জন্য আগে এই রোগটা আসলে ডায়াগনোসিস হতো না। আমরা কোভিড-19-এর পরে থেকে আমরা বেশি কষাস হওয়ার কারণে বাংলাদেশে এই রোগটা ডায়াগনোসিস হচ্ছে। তো এইটা আসলে কিছু ড্রাগ ইনডিউসড হতে পারে, কিছু ওষুধপত্রের কারণে। যারা ক্যান্সার রোগী, আমরা কিছু ওষুধপত্র আমরা ব্যবহার করি, সেগুলোর জন্য শুকিয়ে যেতে পারে। এছাড়া কিছু ক্রনিক কারেক্টিভ টিস্যু ডিসঅর্ডার্স আছে, ওই রোগের কারণেও কিন্তু আপনার ট্রাঙ্কটা শুকিয়ে যেতে পারে। 3 নম্বর হলো রোগের জন্য যে ওষুধগুলো আমরা দিই, সেই ওষুধগুলো চিকিৎসা করার জন্য যেটা দিই,
সেগুলোর জন্য আপনার লাংটা শুকিয়ে যেতে পারে। তো মোস্টলি আমরা আসলে কারণ জানি না, ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস অথবা, আর এই ব্রড টার্ম হলো ডিপিএলডি, ডিফিউজ পালমোনারি লাং ডিজিজ। এর মধ্যে অনেক কারণ আছে, কিছু কারণ আছে ড্রাগের, কিছু কারণ আছে অজানা রয়ে গেছে আজকে পর্যন্ত, আমরা এখন আবিষ্কার করতে পারি। জি, তো এদের ক্ষেত্রে তো শোনা হয় যে শ্বাসকষ্ট হচ্ছে, এদেরও কাশি হচ্ছে, অন্যান্য কাশি বিশেষ করে হাঁপানির কাশির সাথে কোনো পার্থক্য আছে? অবশ্যই পার্থক্য আছে। এটা এদের ক্ষেত্রে শ্বাসকষ্ট, এই রোগীগুলো সাধারণত দেখা যায় যে সাধারণত অন্য কনকমিটেন্ট ডিজিজ সাধারণত রোগীগুলো হেলদি হয়, স্বাস্থ্য ভালো থাকে। কিন্তু দেখা যায় যে রেস্টের সময়, যখন রেস্টে থাকে তখন পেশেন্টগুলোর কোনো বেশ শ্বাসকষ্ট থাকে, সবসময় শ্বাসকষ্ট থাকে। হাঁটতে গেলে তো হয়ই, রেস্টে গেলেও হয়। এবং এই রোগীর সবসময় ক্রনিক টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর ভুগতে থাকে। তার যে আমাদের লাংসের যে বেলুনগুলো, যে অ্যালভিওলগুলো, সেই অ্যালভিওলগুলোর মধ্যে ইনফ্লামেশন হয়ে ফাইব্রোসিস হয়ে যায়, শুকিয়ে যায়, এবং তখন গ্যাস ট্রান্সফারটা হয় না। না হওয়ার কারণে পারসিস্টেন্টলি তারা অক্সিজেন স্বল্পতা ভুগতে থাকে এবং সবসময় তার শ্বাসকষ্ট। আমরা শুনলাম শুকিয়ে যাওয়া রোগ, এর পাশাপাশি ইদানিং বিশেষ করে আমাদের দেশে একটি সমস্যা খুব বেশি দেখা যায়, তা হচ্ছে যক্ষ্মা পরবর্তী সময়ে ফুসফুসের সমস্যা, এবং সেখানেও তাদের বারবার এই কাশি হচ্ছে, কফযুক্ত কাশি কখনো কখনো আসছে, এই কথাগুলো আমরা শুনি। তো এগুলোর পিছনের কারণটি কি? এটি কি আবার নতুন করে যক্ষ্মা নাকি অন্য কোনো রোগ? না, অ্যাকচুয়ালি যক্ষ্মার চিকিৎসা যদি একটা রোগী নেওয়ার পরে আমাদের যে WHO রেকমেন্ডেশন অনুযায়ী চিকিৎসা করলে সাধারণত ভালো হয়ে যায়। কিন্তু তার ভালো হওয়ার যদি আর্লি ডায়াগনোসিস আমরা করতে পারি তাহলে পুরোপুরি ভালো হয়, তার কাশি শ্বাসকষ্ট ফুসফুস শুকিয়ে যায় না। কিন্তু যেসব ক্ষেত্রে সাধারণত রোগীগুলো ডিলে ডায়াগনোসিস আসে না বা নিজে নিজে চিকিৎসা করে ভালো হওয়ার চেষ্টা করে 2 বা 3 বছর 4 বছর পরে, ততক্ষণে তার লাংসের যে আমাদের বায়ুথলিগুলো আছে সেই থলিগুলো অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যায় এবং শুকিয়ে যায়, ডিস্ট্রাকশন হয়, এবং ভিতরে ডিস্ট্রাকশন হয়ে এমফাইসটা চেঞ্জ হয়, বেলুনগুলোর ভিতরে যে সেপ্টামগুলো থাকে ওগুলো এমফাইসটা চেঞ্জ হয়। সেই ক্ষেত্রে কিন্তু তার শ্বাসকষ্ট থাকে এবং ফুসফুসটা একদম শুকিয়ে যায়। অনেক সময় যে অংশটা ফুলে গেল সেটা তো ফুলে গেল, পাশে অংশটা শুকিয়ে যায়, এবং ওটা মানে ইট ইজ এ ক্রনিক প্রসেস অফ হিলিং, যার কারণে হয়। কিন্তু এইগুলোকে আমার টিবি যে আছে সেটা আমরা বলতে পারবো না। তাহলে আমাদের কি করতে হবে? ওইগুলোকে ইভ্যালুয়েট করতে হবে, যে তার কফ পরীক্ষা করতে হবে, তার ক্লিনিক্যাল সিমটম দেখতে হবে, রিপিটেডলি পরীক্ষা করে যদি আমরা সাধারণত এইগুলো যে জেড এক্সপার্ট টেস্ট করে যদি আমরা না পাই তাহলে আমরা ট্রিটমেন্ট যাবো না। কিন্তু ওইটার জন্য আর কোনো অ্যান্টিফাইব্রেটিক দেওয়ার দরকার নেই, ওটা এভাবেই চিকিৎসা করতে হবে। তো এদের ক্ষেত্রে যদি সমস্যা হয় পরবর্তীতে তো কি করতে হবে? সে কি বাসায় বসে চিকিৎসা নেবে নাকি আবার তাকে চিকিৎসকের কাছে যেতে হবে? হ্যাঁ, সমস্যা বলতে যেটা যদি বেশি সমস্যা হয়, রিকারেন্ট যদি তার ফিভার থাকে, জ্বর থাকে, শ্বাসকষ্ট বেশি থাকে, তাহলে চিকিৎসা সম্বন্ধ অবশ্যই হবে। এবং আমরা যখন একটা টিবি রোগীর চিকিৎসা করি তখন কিন্তু আমরা বলে দেই যে আপনি এরকম 1 বছর বা 2 বছর প্রথম দিকে আপনার ডক্টরের ফলো আপে থাকবেন, এবং তারপরে যদি কোনো সময় কোনো অসুবিধা হয় তাহলে সে আপনার নিকটস্থ হাসপাতালে গিয়ে আপনারা কফ পরীক্ষা করে নেবেন, এক্সরে করে নেবেন, ডাক্তার পরামর্শ চিকিৎসা করবেন। সবসময় হাসপাতালে যাওয়া লাগে না, বা মোস্ট অফ দ্য টাইম বাসায় চিকিৎসা করা সম্ভব। এই যে যাদের কাশিটি হাঁপানির কারণে হচ্ছে তাদের ক্ষেত্রে কি এই ধরনের ওষুধ গ্রহণ করাটাই নিরাপদ নাকি তাকে অন্য কোনো কিছু পদ্ধতি ব্যবহার করতে হবে? হাঁপানির কারণে, হাঁপানি তো প্রিভেন্টেবল, হাঁপানি কিন্তু ডক্টর সাহেবদের বা পালমোলজিস্টদের গ্রিপে, ইন্টার্নিস্টদের গ্রিপে আছে। যদি অ্যাজমা থাকে তাহলে যে রিস্ক ফ্যাক্টর, ট্রিগার ফ্যাক্টরগুলো আছে সেগুলো অ্যাডভাইস করে দেবো আমরা, সেগুলো থাকতে ওখান থেকে দূরে থাকতে হবে। 2 নম্বর হলো কিছু মেডিকেশন পারসিস্টেন্টলি ইউজ করতে হয়, যেমন কিছু ইনহেলার আছে রেগুলার করতে হবে, আর একটা কিছু ইনহেলার আছে অন ডিমান্ড করতে হবে। কিন্তু অ্যান্টিহিস্টামিন আছে, মন্টিলুকোজেদ ওগুলো অনেক সময় আপনার ইন্টারাপশন দিয়ে বা কন্টিনিউয়াসলি ইউজ করতে হবে। যদি এখনকার যে ওয়েদার, এই ওয়েদার তো খুব ঠান্ডা এবং ফগি ওয়েদার চলছে বেশ কিছুদিন যাবৎ, আদাউট হিমপ্রবাহ আসতে পারে, সেসব ক্ষেত্রে কিন্তু এই ওষুধগুলোর কোনো দেওয়ার ছাড় নাই। এর সাথে যেগুলো করতে হবে যে কিছু হোম ম্যানেজমেন্ট আছে, যেমন বাসায় একটু প্রপার ভেন্টিলেশনে রাখা, একটু গরম হিউমিডিফায়ার ইউজ করা, একটু গরম পানি গোসল করা, একটু লেবুর শরবত খাওয়া, একটু গরম চা খাওয়া, একটু স্যুপ খাওয়া, এগুলি খেলে কিন্তু এই অ্যাজমাগুলো ভালো হয়ে যায়। অ্যাজমাগুলো একদম টোটাল গ্রিপে, এবং আমাদের যে ধারণা আমরা কিন্তু অ্যাজমা গ্রিপে আনতে অলরেডি পেরেছি। অবশ্যই, কিন্তু এখানে প্রশ্নটা থেকেই যায়, আপনি যে কথাগুলো বলেছেন সেখানে চলে আসছে ইনহেলারের কথা। আমাদের সাধারণ রোগীরা
সব কিছু নিতে প্রস্তুত, বাট ইনহেলার গ্রহণ করবেন না, এরকম একটা ধারণা, এরকম একটা অভ্যাস কিন্তু এখনও রয়ে যাচ্ছে, এবং ইনহেলার নিয়ে অনেক ধরনের ভ্রান্ত ধারণাও আছে। সেই ব্যাপারে একটু জানতে চাই যে ইনহেলারটা আসলে কখন দিতে হবে। ভালো প্রশ্ন করেছেন আপনি। ভেরি কমন প্র্যাকটিস, রোগীরা যখন ইনহেলার নিয়ে ভালো থাকে তখন ইনহেলার একসময় বন্ধ করে দেয়, অথবা প্রেগনেন্ট মহিলার যখন প্রেগনেন্সিতে চলে আসে ইনহেলার বন্ধ করে দেয়। তখন তারপর হয় কি, প্রেগনেন্সির কারণের সময় এক্সাজারবেশন নিয়ে আসে, ওদের ইনহেলার বন্ধ করে এই ঠান্ডা হাওয়ায় এক্সাজারবেশন নিয়ে আসে। যেটা করতে হবে সেটা হলো আসলে ইনহেলারটা, আমি প্রথমেই বলেছি 2 ধরনের বা 3 ধরনের ইনহেলার আছে। একটা প্রিভেন্টর, আমাদের প্রিভেন্টর ইনহেলারটা সবসময় ইউজ করতে হবে। সেটা আমরা সবসময় করব, কোনো দিন বন্ধ করব না। কি শীত, কি গরম, কি বর্ষা, কি শরৎ, কি হেমন্ত, সব সময় করলে ওনার পারসিস্টেন্টলি কন্ট্রোলে থাকবে, এবং এইভাবে ভেরি ওয়েল কন্ট্রোলে থাকবে এবং নিয়ার নর্মাল লাইফ লিড করতে পারবে, যেটা প্রিভেন্টরস। আর যেটা রিলিভার, যে ওষুধটা, সেটা অন ডিমান্ড ইউজ করবে। কিন্তু এই দুইটা ইনহেলারই আমরা যে মোবাইল মানিব্যাগ সাথে রাখি সবসময়, আমাদের এই রিলিভারটা বা সবসময় আমার মোবাইল মানিব্যাগ ওয়ালেটের মধ্যে থাকতে হবে, মাধ্যমে থাকতে হবে। থাকলে হবে কি, যদি কোনো সময় কষ্ট হয় তাহলে রিলিভ করে স্পন্টেনিয়াস রিলিভ হয়ে যাবে। তো এই হলো রিলিভারটা। কিন্তু আমাদের ধারণা হলো ইনহেলার নিলে আর সারা জীবনে আর ছাড়া যাবে না। কিন্তু আমরা তো সারা জীবন তো অনেক কিছু প্র্যাকটিস করি, যেগুলো প্রথমে জন্ম থেকে ধরেছি জীবন শেষ পর্যন্ত সেটা। যেমন আমরা রেগুলার ভাত খাই, কেন খাই? যেহেতু আমরা বাঁচার জন্য খাই। ইনহেলারটা ওরকম একটা মানে একটা এমন একটা জিনিস, যে জিনিসটা রেগুলার করলেই এটা আমরা ভালো থাকতে পারবো এবং টোটাল কন্ট্রোল করতে পারবো। টোটাল কন্ট্রোল সম্ভব ইনহেলারের জন্য। সুতরাং ইনহেলারের জন্য যেটা করতে হবে সেটা হলো ইনহেলার আপনাকে রেগুলার ইউজ করতে হবে। ডক্টরের পরামর্শ যেই কোনটা করতে হবে ডক্টর সাহেবই বলে দেবেন। জি, অবশ্যই আমরা এই নিয়ে আরও কথা শুনবো। আবার একটি বিরতির সময় হয়েছে। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আরোগ্য নিকেতন নির্মল শ্বাসে। বাংলাদেশ লাং ফাউন্ডেশন এবং রেনাটা সৌজন্যে অনুষ্ঠানে আজকে আমরা কথা বলছি শীতে কাশি এবং শ্বাসকষ্টের কারণ এবং প্রতিকার। তো প্রতিকারের আগে অবশ্যই কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয়। কখন কাশি হলে কি পরীক্ষা করতে হবে সেই ব্যাপারটা একটু সংক্ষেপে শুনে নিতে চাই। কাশি যখন হবে তখন আমরা প্রথমে রোগীর কাছ থেকে হিস্ট্রিটা নিব, যে কত দিনের কাশি। সেই অনুযায়ী পরীক্ষা নিরীক্ষা আমরা শুরু করব। তো যদি 1 সপ্তাহের মধ্যে কাশি হয় তাহলে আমরা সাধারণত ভাইরাল মনে করি এবং আমরা শুধু সিমটোম্যাটিক চিকিৎসা দিয়ে থাকি এবং পরীক্ষা নিরীক্ষায় অত বেশি যাই না। যদি তারপরে এটা পারসিস্ট করে মোর দ্যান 2 উইকস 3 উইকস, তখন আমরা একটা রক্ত পরীক্ষা করি। রক্ত পরীক্ষা করে দেখি রক্তের মধ্যে রক্তের শ্বেতকণিকার মাত্রা কত, একটা ইএসআর কত, রোগীটার হিমোগ্লোবিন কত, রোগীটার বয়স অনুযায়ী পরীক্ষাটা নির্ভর করবে অবশ্যই। তারপর একটা বুকের এক্সরে করে দেখি যে আসলে বুকের এক্সরেতে কোনো কিছু আছে কিনা, যেমন কোনো ইনফ্লামেশন আছে কিনা, কোনো নিউমোনিয়া আছে কিনা, কোনো প্লুরাল ইনফেকশন আছে কিনা, কিছু আছে দেখি। এছাড়া আমরা একটা কফটাও টেস্ট করে নিতে পারি। কফ টেস্ট করে নিলে কফের 2 রকম টেস্ট করে, একটা গ্রাম স্টেন করি, একটা জেন এক্সপার্ট করে এফবি জেন নিতে পারি। এগুলো করলে আমরা একটা গাইডলাইন আমরা পাবো, তখন অ্যাকর্ডিংলি আমরা চিকিৎসা চলে যাই। 3 নম্বর হলো একটা শ্বাসকষ্ট যদি আমরা মনে করি যে ওর ক্লিনিক্যাল ফাইন্ডিংয়ে যে ওরকম শ্বাসকষ্টের মতো ফাইন্ডিং আছে, তখন আমরা একটা লাং ফাংশন টেস্ট করতে পারি। লাং ফাংশন টেস্ট করে আমরা প্রি এবং পোস্ট ব্রঙ্কোডাইলেটরের যে রেজাল্টগুলো আমরা কম্পেয়ার করে দেখতে পারি, এবং অ্যাজমা আছে কিনা বা সিওপিডি আছে কিনা বা রেস্ট্রিক্টিভ লাং ডিজিজ আছে কিনা সেটা জেনে নিতে পারি। এগুলো প্রাথমিক চিকিৎসা। এছাড়াও যদি আপনি মনে করেন যে আপনি আর কোনো অসুবিধা থাকে, সেই সব ক্ষেত্রে আরও কিছু পরীক্ষা নিরীক্ষা আমরা করতে পারি। তবে প্রাথমিকভাবে এগুলোই আমরা করি। জি, ধন্যবাদ। আমাদের দেশে অনেকেই আছে যে তার কাশি যখন হয়, কাশির সাথে কফ আসে, তারা যক্ষ্মার পরীক্ষা করে। এই যক্ষ্মার পরীক্ষাটি কখন করতে হবে, এই ব্যাপারে কি কোনো গাইডলাইন আছে? গাইডলাইন অবশ্যই আছে। এই যক্ষ্মা পরীক্ষাটা করতে হবে 3 সপ্তাহের অধিক যদি কাশিটা থাকে। আমাদের দেশে কফের পরীক্ষা ছাড়াও অনেক ক্ষেত্রে বলা হয় যে এটি যক্ষ্মা হয়েছে। তো বিশেষ করে যারা ডট সেন্টার বা যক্ষ্মা নিয়ন্ত্রণ কেন্দ্রে যায়, তাদের অনেক ক্ষেত্রে এক্সরে করা হয় এবং তারপর বলা হয় যে তাদের যক্ষ্মা হয়েছে, এবং অনেকে এমনও আছে 2 বার 3 বার 4 বারও যক্ষ্মার ওষুধ খাচ্ছে। এই ব্যাপারটা একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞ হিসেবে আপনি কিভাবে দেখছেন? এটা অ্যালার্মিং। আমি প্রথম বলি যে কফ পরীক্ষা করে যক্ষ্মা যদি নির্ণয় করা না যায়, বাট সিমটম যদি পারসিস্ট করতে থাকে, তার কাশি আছে, ঘুষঘুষে জ্বর আছে, ওজন কমে যাচ্ছে, ক্ষুধা মন্দা আছে, সেই সব ক্ষেত্রে আমরা এই কফের সাথে সাথে এক্সরে করতে চলে যেতে পারি।
সব কফ পরীক্ষা করলে যে টিবি ধরা পড়বে তা নয়, অনেক ক্ষেত্রে না ধরা পড়তে পারে। সেই ক্ষেত্রে আমরা এক্সরে করে এক্সরে করে দেখতে পারি যে তার টিবি আছে কি নাই। অনেক সময় বক্ষব্যাধি চিকিৎসকরা সিটি স্ক্যান করতে বলেন, বুকের সিটি স্ক্যান প্রয়োজন হয়। কি কি রোগে এই সিটি স্ক্যান প্রয়োজন হয়? বিশেষ করে এই যে শ্বাসকষ্ট বা কাশি যদি অনেকদিন ধরে থাকে তাদেরকেই বলা হয় যে এই ধরনের পরীক্ষা করতে হবে। অ্যাকচুয়ালি কমনলি আমরা সিটি স্ক্যান যেতে পারি না, কারণ অনেক একটা ব্যয়বহুল চিকিৎসা। 2 নম্বর হলো যখন দরকার থাকে তো আমাদের যেতেই হবে, কারণ সিটি স্ক্যান করার উদ্দেশ্য হলো যদি একটা পেশেন্ট যদি ওল্ড এজ থাকে, স্মোকিং হিস্ট্রি থাকে, তখন আমরা শ্বাসকষ্ট রোগী থাকে, পারসিস্টেন্টলি হিমোপ্যাথিস হিস্ট্রি থাকে, চেস্ট পেন থাকে, ইনফিউশন থাকে, ওই সব ক্ষেত্রে আমরা একটা সিটি স্ক্যান করি। সিটি স্ক্যানের মধ্যে আবার মাত্রাভেদ আছে। কিছু আছে যে এনহান্সড সিটি চেস্ট আর একটা আছে এইচআর সিটি চেস্ট, 2 রকম চেস্ট আছে। আমরা কোনোটা অ্যালভোলেগুলো বায়োথলিগুলো ভালো দেখতে পারবো, আর কোনোটা আমরা মাসলেশন ভালো দেখতে পারবো, এনহান্সমেন্ট আছে কিনা দেখতে পারবো। তো সেই সব ক্ষেত্র বিশেষে যারা পালমোলজিস্ট ওরা চিন্তা করে দেখে যে কোনটা করলে ওনার জন্য ভালো হবে। সেই ক্ষেত্রে আমরা পর্যায়ক্রমে সেই সিটি স্ক্যান টেস্টে যাবো। সিটি স্ক্যান টেস্ট অনেক সময় দরকার। ক্যাট স্ক্যান খুব ইম্পর্টেন্ট টেস্ট আচ্ছা, বক্ষব্যাধি নির্ণয়। জি, এর পাশাপাশি আপনি বলেছিলেন যে লাং ফাংশন টেস্ট করতে হবে, স্পাইরোমেট্রি করতে হবে। এই পরীক্ষাটি কি সবাই করতে পারে? লাং ফাংশন টেস্টটা কিন্তু আসলে খুব সবারই করা উচিত, বাচ্চাদের বাদ দিয়ে। যারা 6 বছরের নিচে তারা হয়তো পারবে না, কিন্তু যারা খুব অধিক শ্বাসকষ্ট তাদের হয়তো পারবে না, যদি ওল্ড এজ খুব বেশি পারবে না, কিন্তু যারা পারবে তাদের জন্য অ্যাক্সেসিবল হওয়া উচিত। কিন্তু আনফর্চুনেটলি এই টেস্টটা আমরা সবাই করি না। করলে কিন্তু আমরা প্রথমেই গেস করতে পারি, তাহলে এত পরীক্ষা নিরীক্ষা লাগে না, আমরা রোগ নির্ণয় করে ফেলতে পারি। এটা কিন্তু সব জায়গায় অ্যাক্সেসিবল, বিকজ এই টেস্টটা খুব কস্টলি না, 1 নম্বর। 2 নম্বর হলো সব জায়গায় করা যায়, আউটডোরেও করা যায়, সব জায়গায় করা যায়। সুতরাং এই টেস্টটাকে একটু পপুলারাইজ করতে হবে। এই টেস্টটাকে করতে হবে, একটু কিছু টেকনিক্যাল জিনিস আছে যে কিভাবে শ্বাসটা নিতে হয়, ছাড়তে হয় কীভাবে, তারপর আবার নিতে হয়, এবং যারা রেকর্ডিং করে ওদের একটু বুঝাতে হবে। করলে এটা কিন্তু অ্যাক্সেসিবল করা হচ্ছে সব জায়গায়, এটা আমি অ্যাডভোকেট করছি। জি, অবশ্যই। আমরা বিভিন্ন ধরনের পরীক্ষার কথা শুনলাম, চিকিৎসার কথা একটু আসি। চিকিৎসার ক্ষেত্রে প্রথম চিকিৎসক হিসেবে আমাদের দেশে এখনও অনেকেই আছে যে নিজেই চিকিৎসক। তারা মনে করেন যে আমার সমস্যা হয়েছে এবং তারা ফার্মেসিতে যাচ্ছে, এমনকি ফার্মেসির যারা সেলসম্যান আছে তারা ওষুধ তাদেরকে প্রেসক্রাইব করছেন এবং সেই ওষুধগুলো তারা গ্রহণ করছেন। এগুলোর মধ্যে একটা বড় অংশ হচ্ছে অ্যান্টিবায়োটিক। তো অ্যান্টিবায়োটিকের ব্যাপারে একটু জানতে চাই যে অ্যান্টিবায়োটিকটা কখন নিজে থেকে গ্রহণ করা নিরাপদ? আসলে কাশি, শ্বাসকষ্ট ডক্টরস হেডেক। পেশেন্টসের কষ্ট, কিন্তু ডক্টরস হেডেক। এখন কাশি এবং শ্বাসকষ্ট কমাতে গেলে প্রথমেই রোগীরা নিকটস্থ ফার্মেসিতে যায় অথবা হেলথ সেন্টারে যায়, চিকিৎসা করে, নিজেরা ফার্মেসিতে গিয়ে নিজেরা চিকিৎসা করে। এবং প্রথমে সাধারণত আসলে এই যে অ্যান্টিবায়োটিকের ওভার ইউজ হচ্ছে, মোস্ট অফ দি কাশি যারা ভাইরাল কাফে ভোগে, এটা কিন্তু অ্যান্টিবায়োটিকের কোনো রোল নাই। অ্যান্টিবায়োটিক তো ব্যাকটেরিয়াল ইনফেকশন ভালো করবে, ভাইরাস তো রোগ করবে না। কিন্তু প্রথম তো শুরু হয় ভাইরাস দিয়ে শুরু হয়, তাই না? সেই ক্ষেত্রে অ্যান্টিভাইরাল ড্রাগ আমাদের বেশি ক্ষেত্রে ইউজ করা লাগে না, বেশি অল্প আমরা সিমটোমেটিক চিকিৎসা দিয়ে বডির ইমিউনিটির মাধ্যমে এটা ভালো হয়ে যাওয়ার কথা। কিন্তু আমরা কি করি, প্রথমেই একটা অ্যান্টিবায়োটিক ইউজ করি, এবং সেগুলো ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক ইউজ করি। যেগুলো আমরা শেষের দিকে স্পেশালিস্টরা শেষের দিকে ইউজ করার চিন্তা করি, সেগুলো তারা খেয়ে আসে, যেমন মক্সিফ্লক্সাসিন, অ্যামক্সিক্ল্যাব অথবা ক্ল্যারিথোমাইসিন, এইসব ড্রাগগুলো। অথবা এগুলো কিন্তু এখন কিন্তু আর একটা ড্রাগ আমার ওরাল ফর্মে বেরিয়েছে, নিউপেনম। এইগুলো কিন্তু আমরা এখন দেখি হামেশা ফার্মেসিতে প্রেসক্রিপশন করতে হবে, নিষেধ খাচ্ছে। কিন্তু এগুলো যে আমাদের সামনে কি আসবে আমরা কিন্তু ইমাজিন করতে পারছি না। আসলে হামেশা অ্যান্টিবায়োটিক নেওয়া উচিত না। 7 দিনের মধ্যে যদি না থামে তখন ডক্টরের শরণাপন্ন, ডক্টরের পরামর্শ অনুযায়ী ডক্টর ইনভেস্টিগেশন দিবেন, উনি দিয়ে ওনার একটা গাইডলাইন পাবেন, তখন ওই রাস্তায় অ্যান্টিবায়োটিক ইউজ করলে উনি তাড়াতাড়ি ভালো হয়ে যাবেন। যেটা ভালো না হবেন সেইটা ডক্টররা অন্য কারণ খুঁজবেন, যেটা কি টিবি না অন্য করে কিছু, না সিস্টিক ফাইব্রোসিস না অন্য করে কিছু, তখন ডাক্তাররা নির্ধারণ করবেন। কোনো ক্রমেই নিজের প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক খাওয়া উচিত নয়। জি, ধন্যবাদ। আমরা এই নিয়ে আরো কথা শুনবো, আবার একটি বিরতির সময় হয়েছে। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আরোগ্য নিকেতন নির্মল শ্বাসে। বাংলাদেশ লাং ফাউন্ডেশন এবং রেনাটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিবেদিত এই অনুষ্ঠানে আজকে আমরা কথা বলছি
শীতকালে কাশি এবং শ্বাসকষ্টের কারণ এবং প্রতিকার। আমরা বিভিন্ন ধরনের কারণগুলো শুনছিলাম, প্রতিকারের কথা একটু একটু করে যখন জানছি, প্রতিকারের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের ব্যাপারে আপনি গুরুত্ব দিচ্ছেন যে অ্যান্টিবায়োটিক আসলে চিকিৎসকের পরামর্শ ছাড়া গ্রহণ করা ঠিক নয়, কিন্তু তারপরে তো গ্রহণ করা হচ্ছে। তো এই গ্রহণ করার ফলে কি ধরনের অসুবিধা পরবর্তী সময়ে হতে পারে? অ্যান্টিবায়োটিকের যদি ইনডিসক্রিমিনেট ইউজ হয় তাহলে সেই ক্ষেত্রে সাধারণত এই অ্যান্টিবায়োটিকগুলো পরবর্তীতে আপনার কার্যকরী হবে না। কারণ হলো যারা অ্যান্টিবায়োটিক খান তারা প্রপার ডোজে এবং প্রপার ডিউরেশনে খাচ্ছেন না এবং অচিরেই রেজিস্ট্যান্স হয়ে যাবে। এবং এটা আমাদের এখন যে অভিজ্ঞতা হয়েছে, আমরা এখন প্রাইমারি অ্যান্টিবায়োটিকগুলো আমাদের কোনো কাজ করছে না অলরেডি, আমরা এটা পুরো ইট হ্যাজ বিন প্রুভড। এবং সেই ক্ষেত্রে কিন্তু বিরাট একটা মানে অসুবিধা হবে যে সামনে আমরা তাহলে কী দিয়ে চিকিৎসা করব, আমাদের হাতে তো আর কিছু থাকলেও না, সবগুলো রেজিস্ট্যান্স হয়ে যাবে। এই জন্য আমরা হরহামেশাই দেখছি যে যখন আমরা স্পুটাম কালচার দিয়ে থাকি তখন মোস্ট অফ দি অ্যান্টিবায়োটিক্স আর রেজিস্ট্যান্স, তখন আমাদের যেখানে রেজিস্ট্যান্স থাকে না সেই সব ওষুধ দিয়ে আমরা শুরু করতে হয়। তো এটাই আমাদের সমস্যা, এটাই বিরাট সমস্যা। জি, ধন্যবাদ। তো তাহলে অ্যান্টিবায়োটিক গ্রহণ করার আগ পর্যন্ত তাকে তো বাসায় চিকিৎসা করতে হচ্ছে এবং নিজে থেকে অনেকে যেহেতু ওষুধ গ্রহণ করছে অ্যান্টিহিস্টামিন বা মন্টেলিউকাস জাতীয়, এই ক্ষেত্রে একটা প্রশ্ন থেকে যায়, এই যে মন্টেলিউকাস ওষুধটি গ্রহণ করছে, এই মন্টেলিউকাস ওষুধটি কি নিজে থেকে গ্রহণ করা নিরাপদ কিনা এবং যদি গ্রহণ করতেই থাকে কতদিন করতে হবে? ধন্যবাদ আপনাকে, সুন্দর প্রশ্ন করেছেন। মন্টেলিউকাসটা এখন একদম সবাই খাচ্ছে। আমার কথা হলো শ্বাসতন্ত্রের যদি ইনফ্লামেশন হয়, কাশি শ্বাসকষ্ট যদি থাকে, তো কাশির জন্য সবসময় মন্টেলিউকাসের কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এছাড়া আরও অনেক অ্যান্টিহিস্টামিন আছে। 2 নম্বর হলো অ্যান্টিহিস্টামিন দিলে যেগুলো, সেগুলো আমরা 2 দিন 5 দিন 7 দিন দিতে পারবো, কন্টিনিউয়াস দরকার নেই। বাট যাদের অ্যাজমা আছে বা এই অ্যাজমা রোগগুলোতে আপনার সাধারণত মন্টেলিউকাস আমরা লং টার্ম ইউজ করি, কিন্তু এইটা কিন্তু নট নেসেসারিলি যে ডেইলি খেতে হবে এমন কোনো কথা নাই। যদি তার সাথে যদি ঠান্ডা নাক দিয়ে পানি পড়তে থাকে, হাঁচি হতে থাকে, তখন আমরা দেবো মাঝে মাঝে, এটা গ্যাপ দিলেও কোনো অসুবিধা নেই। কোনো ওষুধই কিন্তু সাইড এফেক্ট ছাড়া নয়। মন্টেলিউকাসের মধ্যে অনেক সাইড এফেক্ট আছে, ইভেন পেরিফেরাল নিউরোপ্যাথি পর্যন্ত করতে পারে, সাইকোসোম্যাটিক ডিসঅর্ডার করতে পারে। এবং ইউএস এফডিএ তো বলছে, এটা একটা ব্ল্যাক বক্স ওয়ার্নিং দিচ্ছে যে এটি বেশি দিন খাওয়াটা ঠিক নয়। ঠিক না, কিন্তু আমরা আনফর্চুনেটলি আমরা খাচ্ছি বছর পর বছর। এই জন্য আমাদের জন্য একটা ওয়ার্নিং হবে যে আমরা কিন্তু এই মন্টেলিউকাসটা মাঝে মাঝে গ্যাপ দিবেন, দরকার না হলে খাবেন না, অথবা অন্যটায় সুইচ অন করবেন, অন্য একটা ওষুধে সুইচ অন করবেন যেটা সর্দি কাশি কমায়। মন্টেলিউকাস একটা অ্যাড অন থেরাপি অ্যাজমার, নট দি ইম্পর্টেন্ট মেইন থেরাপি। সুতরাং অ্যাড অন থেরাপি সবসময় না নিলেও অসুবিধা নাই। কিন্তু এটাকে তো অনেকে এমনভাবে গ্রহণ করছে যে তারা ইনহেলার গ্রহণ করছে না, তারা শুধু মন্টেলিউকাস গ্রহণ করছে। এটা তো ভুল করছে তারা, এটা আমাদের ব্যর্থতা। আমরা ডাক্তাররা আমরা রোগীদের সাথে বুঝিয়ে বলছি না। আমরা যদি বলতে পারতাম যে আপনার মন্টেলিউকাসটা নট রেগুলারলি ইউজ করার দরকার নেই, মাঝে মাঝে করেন, সর্দি টর্দি থাকলে খায়েন, কিন্তু ইনহেলারটা আপনার রেগুলার ইউজ করেন, ইজ রাদার সেফ দ্যান মন্টেলিউকাস। এত কিছু চিকিৎসা নেওয়ার পরেও যারা আমাদের শ্বাসকষ্টের রোগী আছে তাদের দেখা যায় এই সময়টা শ্বাসকষ্ট বেড়ে যায় এবং অনেকেই পালস অক্সিমিটার দিয়ে দেখে যার অক্সিজেন লেভেল কমে গিয়েছে। এটি বাসায় কি চিকিৎসা করা সম্ভব কিনা? না, যদি শ্বাসকষ্ট রোগীগুলোকে সেই রোগীগুলোকে যদি এরপরও এক্সারবেশন হয়ে যায় তাহলে খুব রিস্কি বাসা চিকিৎসা করা। প্রথমেই একটা চিকিৎসা দেওয়ার সময় একটা চিকিৎসা প্ল্যান থাকবে, আমাদের একটা প্ল্যান থাকে, ট্রিটমেন্ট প্ল্যান থাকে। যেমন প্ল্যানের মধ্যে থাকে ভ্যাকসিনেশন, প্ল্যানের মধ্যে থাকে মানে লং টার্ম অক্সিজেন থেরাপি, ডোমিসিলারি অক্সিজেন, তারপর পালস অক্সিমেট্রি, এগুলো আমরা রোগীকে শিখিয়ে দিই, এবং ভ্যাকসিনেশন এগুলো শিখে দেওয়ার পরে যদি এরপরও এক্সারবেশন হইতেই পারে, কারণ কি ভাইরাল এক্সারবেশন যে কোনো সময় হতে পারে। আচ্ছা, তো হলে পরে সেই ক্ষেত্রে আমরা দেখব যে এক্সারবেশনটা কীরকম। যদি প্রাথমিক চিকিৎসা তার না কমে, যেমন অক্সিজেন দেওয়ার পরে যদি না কমে, যে প্রিভেন্টিভ মেজারগুলো নেওয়ার পর না কমে, ইনহেলার নেওয়ারগুলো না কমে, অক্সিজেন যদি গ্র্যাজুয়ালি অক্সিজেন ডিম্যান্ড হাইপক্সিক হয়ে যায়, অক্সিজেনটা কমে যায়, স্যাচুরেশনটা কমে যায়, পালস অক্সিমিটার যদি, তখন আমরা পেশেন্টকে নিকটস্থ ডাক্তারের অথবা হাসপাতালের কাছে নিতে বলবো, নিয়ে দেখতে হবে যে আসলে এই অ্যাজমার জন্য এই বাড়ছে নাকি তার সাথে কনকমিডেন্ট কোনো আদার ডিজিজ আছে, নিউমোনিয়া আছে কিনা, অন্য কোনো রোগ আছে কিনা, এগুলো আমরা দেখে আইডেন্টিফাই করে আমরা অ্যাকর্ডিং ম্যানেজ দেবো। সবসময় বাসার চিকিৎসা সম্ভব না, তবে মোস্ট অফ দি টাইম বাসা সম্ভব। জি, আমরা যেমন চিকিৎসার ক্ষেত্রে অক্সিজেনের কথা শুনছি যে বিশেষ করে কিছু কিছু রোগের ক্ষেত্রে দেওয়া যেতে পারে, আবার কাশির ক্ষেত্রেও এরকম হয় যে কাশিটি ভালো না হলে তাকে নেবুলাইজ করতে বলা হয়। এই নেবুলাইজেশনটা কখন বাসায় করা যেতে পারে? হ্যাঁ, নেবুলাইজেশন খুব ওয়াইড প্র্যাকটিসিং, মানে অ্যামং দি অল
চিলড্রেন বলেন, অ্যাডাল্ট বলেন, ওল্ডার বলেন, সবাইকে। কিন্তু অ্যাকচুয়ালি নেবুলাইজেশনটার যেমন লাভও আছে, লোকসানও আছে। লোকসান যেমন নেবুলাইজেশনটা আসলে একটু ঝামেলা, ওষুধগুলো মিশ্রণ করতে হয়, মিশ্রণ করে শ্বাসকষ্ট বাড়লে তখন দিতে হয়, বারবার দিতে হয়, ফ্রিকোয়েন্টলি দিতে হয়। তো কোভিড-19-এর পরে নেবুলাইজেশনটা কিন্তু আসলে ডিসকারেজ করা হচ্ছে, যদিও আমরা পারছি না, আমার রোগীদের দিতে হচ্ছে আমাদের, কিন্তু ওটার বদলে আমাদের নতুন ইনহেলার আসছে একটা। জি, সেই ইনহেলারটার মধ্যে কি আছে, স্যালবুটামল আছে, আর তার সঙ্গে একটা স্টেরয়েড আছে। ওইটা আমরা দিয়ে কিন্তু নেবুলাইজেশনের মাত্রাটা কমিয়ে নিতে পারি। দিলে আমরা কিন্তু নেবুলেশন দিলে লাভ হলো স্পন্টেনিয়াসলি কমে যায় শ্বাসকষ্ট, কিন্তু লোকসান হলো রেসপিরেটরি ট্র্যাক্টে আবার রিকারেন্ট ইনফেকশন হতে পারে। আচ্ছা। একটা 2 নম্বর হলো নেবুলেশনটার একটা সমস্যা হলো ওইটাকে ক্লিন করতে হবে। জি, অবশ্যই। আমরা কথা বলতে বলতে আজকে আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, আজকে এখানেই বিদায় নিচ্ছি। শীতকালে ভালো থাকতে হলে, কাশি এবং শ্বাসকষ্ট মুক্ত থাকতে হলে অবশ্যই আপনার যারা ঘরে রোগী আছে, বয়োবৃদ্ধ আছে, শিশু আছে, তাদেরকে একবার করে হলেও চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ গ্রহণ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।